নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। এই কথা বলতে বলতে অন্যান্য কিছু প্রার্থী, অন্যান্য কিছু বিধানসভা কেন্দ্রের নাম উঠে আসতে পারে, কিন্তু আমি মূলত উত্তরপাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। এখন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রটি এই মুহূর্তে হাই ভোল্টেজ একটি বিধানসভা কেন্দ্র হয়ে উঠেছে। হাই ভোল্টেজ হওয়ার একটাই কারণ, সেখানকার প্রার্থী সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এই মীনাক্ষী মুখার্জি এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে এক বিকল্প রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছেন বেশ কিছুদিন যাবৎ। তিনি যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, যেভাবে রাজ্যের সমস্ত অংশের মানুষের মন জয় করে নিয়েছেন, সেই কারণ মধ্য দিয়েই তিনি রাজ্যের সমস্ত অংশের মানুষের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন। একটা সময় যেটা ছিল মমতা ব্যানার্জির, তিনি এক বিকল্প রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছিলেন। কিন্তু পরবর্তীকালে 2011 সাল থেকে নতুন সরকার তৈরি হওয়ার পর মমতা ব্যানার্জি তার প্রধান হলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। তারপর থেকে তিনি যেভাবে সরকার পরিচালনা করছেন, সেই সরকার পরিচালনা করতে গিয়ে তিনি যে মানুষের মধ্যে যে মণিকোঠায় ছিলেন, মানুষ একটা বিকল্প রাজনৈতিক চরিত্র হিসাবে নিজেকে স্থাপন করতে পেরেছিলেন, প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ধীরে ধীরে তার নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি তার জনপ্রিয়তা ক্রমাগতভাবে হারিয়েছেন। আর সেই জনপ্রিয়তাটা করায়ত্ত করে নিয়েছেন মীনাক্ষী মুখার্জি। কেন জনপ্রিয়তা হারিয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের প্রত্যেকের জানা, সে বিষয়ে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। তবুও আপনাদের বুঝবার সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে, মানুষ চেয়েছিল 2011 সালে বামফ্রন্ট সরকারকে হারিয়ে একটি নতুন সরকার তৈরি হোক। কারণ বামফ্রন্ট সরকার দীর্ঘ 34 বছর যেভাবে সরকার পরিচালনা করেছে, মানুষ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করেছেন দীর্ঘ 34 বছর, একঘেয়েমিপনা হয়ে গিয়েছিল। মানুষ চেয়েছিল আরেকটু ভালো থাকার বিষয়ে চিন্তাভাবনা করেছিলেন, এবং সেই চিন্তাভাবনা তৈরি করতে সহায়তা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যের বাম বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তার মধ্যে বিজেপি, কংগ্রেস, অতি বাম কিছু রাজনৈতিক দল। তারা মানুষকে খানিকটা হলেও বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন, এবং সেই বিভ্রান্তিমূলক প্রচারে খানিকটা বিভ্রান্ত হয়েই বলবো যে মানুষ সেই সময় বামফ্রন্ট সরকারকে হারিয়ে দিয়েছিল। এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা মমতা ব্যানার্জি ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার তৈরি করেন। আর মানুষ যেটা চেয়েছিল আরো একটু ভালো থাকতে, কিন্তু দীর্ঘ 11 সাল থেকে দীর্ঘ 15টি বছর রাজ্য পরিচালনা করলেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার। আর সেই পরিচালনা করতে গিয়ে মানুষ যে ভালো থাকার কথা ভেবেছিল, তার থেকে আরো অধোগতি হলো, আরো নিম্নের দিকে নিম্নগামী হলো রাজ্যের সার্বিক পরিস্থিতি। কি কর্মসংস্থান, কি নারী সুরক্ষা, কি গণতান্ত্রিক পরিবেশ, বসবাসযুক্ত উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ, কি রাজ্যের আর্থিক অবস্থা, এই সমস্ত দিক থেকে মানুষ যারা বুঝতে শুরু করলো ধীরে ধীরে যে আরো অধোগতির দিকে যাচ্ছে। এবং বামফ্রন্ট সরকার পরাজিত হলো, মমতা ব্যানার্জির তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হলো। ধীরে বামপন্থীরা দুর্বল হতে থাকলো, এবং বামপন্থীরা দুর্বল হলেই প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তারা সরকারে থাকতে পারবে, তারা ক্ষমতা দখলে থাকতে পারবে। আর মূল ছিল তাদের ক্ষমতা দখলের বিষয়। তারা রাজ্য পরিচালনা করবে, আরাম আয়েশ বিলাসবহুল দিন যাপন করবে, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। এখন সেটাই কিন্তু মনে হচ্ছে একটা বড় অংশের মানুষের মধ্যে। কারণ প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটা মাস, প্রতিটা বছর একে করে মানুষের অধোগতির দিকে যাচ্ছে রাজ্যের সার্বিক পরিস্থিতি। কর্মসংস্থান নেই, শিল্প কলকারখানা নেই। শিল্প কলকারখানা না থাকা মানেই কর্মসংস্থান নেই। সরকারি ক্ষেত্রে যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হওয়ার সুযোগ ছিল, সেই রাস্তাটাও প্রায় বন্ধ হয়ে গেল। ব্যাপক দুর্নীতি দেখা দিল শাসক দলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে। সেই দুর্নীতির কারণে তারা জেলে গেলেন অভিযুক্ত হয়ে, এবং সেই দুর্নীতির কারণেই যারা যৎসামান্য চাকরি পেয়েছিলেন সরকারি দপ্তরে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন দপ্তরে, তাদের চাকরি চলে গেল। এক লপ্তে প্রায় 26,000 শিক্ষক কর্মচারী, তাদের চাকরি চলে গেল। রাজ্যের নারীরা অসুরক্ষিত বোধ করতে শুরু করলো। নারীদের উপর লাগামহীন এক আক্রমণ নেমে এলো। রাজ্যের মানুষ, রাজ্যের নারী সমাজ আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে শুরু করলো। গণতন্ত্রের উপর ব্যাপক আক্রমণ, অর্থাৎ এক কথায় বলা চলে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এবং তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত ভ্রান্ত নীতির দ্বারা সরকার পরিচালনা করতে গিয়ে রাজ্যটাকে একদম তলানিতে ঠেলে দিল, এবং রাজ্যের মানুষ এক সংকটাপন্ন
অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করতে শুরু করলো। মাথায় এক সংকটের বোঝা চেপে গেল রাজ্যের মানুষের মাথায়। সেই সংকটের বোঝা মাথায় নিয়ে রাজ্যের মানুষ চলতে শুরু করলো। আর বামপন্থীরা এটা দেখে চুপচাপ থাকতে পারে না। তাদের চরিত্রই হচ্ছে অসাম্যের বিরুদ্ধে লড়াই, সাম্য প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের দাবিতে লড়াই, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে লড়াই, নারী সমাজের সুরক্ষার দাবিতে লড়াই করা। এটাই হচ্ছে বামপন্থীদের চরিত্র। আর বামপন্থীরা ক্ষমতায় না থাকার কারণেও ধীরে 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 মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রাম শুরু করে দিল। আর এই যে লড়াই সংগ্রাম হচ্ছে, কর্মসংস্থান, শিল্প কলকারখানা গঠন, নারী সুরক্ষা, বসবাস উপযুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ, এটা রক্ষার দাবিতেই ধারাবাহিক যে লড়াই সংগ্রাম চললো। সেই লড়াই সংগ্রামের প্রথম সারিতে কারা ছিল? প্রথম সারিতে ছিল এই উত্তরপাড়ার বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। তিনি ডিওএফআই এর প্রাক্তন সম্পাদিকা। তার নেতৃত্বেই এই আন্দোলন ধীরে 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 দানা বাঁধতে শুরু করলো। তারা ছিল এই লড়াই আন্দোলনে। শতরূপ ঘোষ থেকে শুরু করে সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, যিনি পানিহাটি এই মুহূর্তে একজন নামকরা প্রার্থী সিপিআইএম পার্টির, পানিহাটিতে তার জয় হচ্ছে এই মুহূর্তে হাতছানি দিচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে ডিওএফের রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সায়নদীপ মিত্র, সায়ন ব্যানার্জি থেকে শুরু করে, অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার এসএফআই এর রাজ্যের সম্পাদক, উত্তর চব্বিশ পরগনা সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য আকাশ কর সহ একাধিক নেতা, তারা এই লড়াই আন্দোলনের সামনের সারিতে থেকে লড়াই করলো এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে শুরু করলো। ধীরে 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 রাজ্যের মানুষ বুঝতে পারলো 2011 সালের আগে বামফ্রন্ট সরকার যেভাবে সরকার পরিচালনা করেছে, তার থেকে আরো অধোগতির দিকে গেছে 2011 সালের পরে এই সরকার। অর্থাৎ মানুষ আবার নতুন করে মুক্তির স্বাদ পেতে চাইলো। মানুষ পরিত্রাণের পথ খুঁজতে লাগলো। কোন পথে পরিত্রাণ পেতে পারে রাজ্যের মানুষ, রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন সম্ভব, সেই পথ খুঁজতে লাগলো। আর সেই পথ দেখাবার জন্যই, সেই পথের দিশা দিতে থাকলো ধারাবাহিক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এই বামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল সিপিআইএম এবং বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম পার্টি, তার যুব সংগঠন, শাখা সংগঠনের যে যুব সংগঠন, এই যুব সংগঠনের এই নবীন প্রজন্মের নেতৃত্বরা, এসএফআই এর নবীন প্রজন্মের নেতৃত্বরা, যাদেরকে অধিকাংশ ক্ষেত্রে সিপিআইএম পার্টি এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মীনাক্ষী মুখার্জি। আর মীনাক্ষী মুখার্জি দীর্ঘ প্রায় 2.5 থেকে 4 মাস ধরে যে লড়াই সংগ্রাম করে চলেছে নির্বাচনী প্রচারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের, সেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ একদম ঢল নেমেছে মীনাক্ষীর পেছনে। তারা মনে করছে এটাই এই মুহূর্তে একজন বিকল্প রাজনৈতিক চরিত্র মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জির হাত ধরেই আসতে পারে মানুষের মুক্তি। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের যে সমস্যাগুলো রয়েছে, একদিকে জল সংকট, সেখানকার পৌরসভার যে ভ্রান্ত নীতি গ্রহণ করে পৌরসভা পরিচালনা, পৌর অঞ্চলের মানুষরা এক অসুরক্ষিত অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানকার বেকার যুব সমাজের কর্মসংস্থানের দাবিতে, সেখানকার নারীদের সুরক্ষার দাবিতে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে গেছেন এই মীনাক্ষী মুখার্জি। সেই কারণেই মীনাক্ষী মুখার্জির জনসমর্থনে এত পরিমাণে মানুষ বেরিয়ে এসছেন। আচ্ছা, মীনাক্ষী মুখার্জিকে মানুষ কেন ভোট দেবে না? এই প্রশ্নটার একটা বড় প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মীনাক্ষী মুখার্জিকে কেন মানুষ ভোট দেবে? আমি আগের প্রশ্নটা সরিয়ে রেখে দ্বিতীয় প্রশ্নটার মধ্যে আমি প্রবেশ করব। মীনাক্ষী মুখার্জিকে মানুষ কেন ভোট দিয়ে জেতাবে? এর জন্য মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে, মীনাক্ষী মুখার্জিকে পরাজিত করতে চায় যে দুজন প্রার্থী আরও আছে, তার মধ্যে অন্যতম রয়েছেন বিজেপির প্রার্থী প্রাক্তন সেনাকর্মী দীপাঞ্জন চক্রবর্তী। আর একদিকে রয়েছেন একজন আইনজীবী এবং সাংসদ, তার পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন আইনজীবী। যদিও ওই মীনাক্ষীর বিরুদ্ধে যে তৃণমূলের প্রার্থী হয়েছেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রাজনৈতিক অতটা যোগাযোগ নেই। আর একদিকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সেনাকর্মী, স্বাভাবিকভাবেই তিনি সেনাবাহিনীতে কাজ করতেন। রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকাটা না থাকাটাই স্বাভাবিক ব্যাপার, নেইও। কিন্তু এরা নির্বাচনে জয়লাভ করতে চায়, বিজেপিও জয়লাভ করতে চায়। বিজেপি চায় সেখানকার বিজেপি প্রার্থী জয়লাভ করুক, তৃণমূলও জয়লাভ করতে চায়, তৃণমূলও চায় সেখানকার তৃণমূল প্রার্থী জয়লাভ করুক। আচ্ছা, এদেরকে বাদ দিয়ে কেন মীনাক্ষীকে ভোট দেবে? এরা তো প্রত্যেকেই রাজনৈতিক প্রচারে বেরোচ্ছেন এবং সাংবাদিকদের সামনে কথাবার্তা বলছেন। কি কথা বলছেন আপনারা একটু শুনুন তো। একটি মন্দির যেটা জয়কৃষ্ণ লাইব্রেরি, যারা বাংলা অস্মিতার কথা বলে তারা জানেই না জয়কৃষ্ণ লাইব্রেরি। উত্তরপাড়া বিধানসভা
সব থেকে বড় আগে যে আমার কাজ হবে, সব থেকে বড় আগে কাজ, আমি পুলিশের অফিসারদের, জওয়ানদের, পুলিশের লোকদের আমি ডাকবো, আইসক্রিম খাওয়াবো, আর ওনাদের 1 মাসের টাইম দেবো। 30 দিনের মধ্যে আপনারা শুধরিয়ে যান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আইনের শাসন চালাতে হবে, শাসকের আইন চলবে না। যদি না শুধরান, আমরা শুধরাতে জানি। আমি 36 বছর ওই কাজ করেছি এবং তার নমুনা আপনারা দেখা শুরু করেছেন। এনএসজিতে কি করেছি, কি করেছি, সেটা নিয়ে আমি এখানে নির্বাচনে আসিনি। আমি এসেছি, আমার যে অভিজ্ঞতা ছিল, জিহাদিদের যদি তাদের বাড়িতে ঢুকে আমরা মারতে পারি, সেটা পাক অকুপাইড কাশ্মীর হোক, সেটা যেখানেই হোক, ওপার বর্ডারের সীমান্তের ওপারে। আপনারা শুনলেন বিজেপির যিনি প্রার্থী, প্রাক্তন সেনাকর্মী, তিনি কোন কথাগুলো বললেন, তিনি কি করতে চান সেখানে তিনি নির্বাচনে জয়লাভ করবার পর। তাহলে এবার একটু শুনতে হবে তৃণমূলের প্রার্থী যিনি আছেন তার একটু কথা শুনতে হবে। তিনি কি দিতে চাইছেন রাজ্যের মানুষকে, তিনি যদি নির্বাচনে জয়লাভ করে আসেন, তাহলে তৃণমূলের প্রার্থী যিনি আছেন তার কথা একটু শোনা যাক। এবারও 2024 আমরা দেখেছি দীপশিতা ধর অনেক রকম কথা বলেছিলেন, অনেক রকম কথা বলে 16% মাত্র ভোট পেয়ে গেছেন। এখান থেকে 2,40,000 ভোট পেয়েছে। আমাদের প্রার্থী এখানে 6,70,000-এর উপরে ভোট পেয়েছে। সুতরাং ওনারা হচ্ছেন একটা মানে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড পার্টি, গ্রাউন্ড লেভেলের সঙ্গে কোনো কানেকশন নেই। এখানে ওনারা যা ইচ্ছে এগুলো বলুক, তাতে আমার ভোট বাড়বে, কমবে না। ঠিক আছে? আর এখানে কে কার হাত ধরে এসছে, কে কি করতে পারে না করতে পারে, আগামী 4 মে ওরা উত্তর পেয়ে যাবে। আপনারা শুনলেন তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, তিনি আবার পেশায় আইনজীবীও বটে। তিনি কি করতে চাইছেন তার একটা চিত্র মোটামুটি পাওয়া গেল তার সাংবাদিকদের সামনে কথাবার্তার মধ্য দিয়ে। তাহলে এরা দুজন তো রাজনীতির সঙ্গে যাদের সম্পর্ক নেই, একজনের তো মোটেই সম্পর্ক নেই রাজনীতির সঙ্গে, আর একজনের রাজনীতির সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক না থাকারই কথা। তিনি স্বাভাবিকভাবে তাকে খুব একটা রাজনীতির ময়দানে দেখা যায় না, অপরিচিত মুখ। এই দুজন ব্যক্তি নির্বাচনে জয়লাভ করে কি করতে চায় সেটা বললেন, তবে দুজনেই জয়লাভ করতে চান। অন্যদিকে যে হেভিওয়েট প্রার্থী এবং হেভিওয়েট কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী মীনাক্ষী মুখার্জি, তিনিও তো জয়লাভ করতে চান। তিনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে মানুষের ভোট পেয়ে যদি জিতে আসতে পারেন, তিনি কি করতে চান, তার মুখ থেকে কি বেরিয়ে এলো সেটা একটা আমরা শুনবো। তারপর আমরা 2-3 মিনিট কথা বলে প্রতিবেদনটি শেষ করব। তাহলে মীনাক্ষী মুখার্জির কথাগুলো একটু শুনি, আসুন। পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, গোটা দেশের মানুষকে আলোকিত করেছে 2026-এর নির্বাচনে। আসলে 5টা বছর তৃণমূলের এখানকার এমএলএ, তার 5টা বছর উত্তরপাড়া সম্পর্কে কোনো কথা নেই বিধানসভার ভিতরে। বিগত 15টা বছর সরকার চলছে তৃণমূলের উত্তরপাড়াতে, তাদের কোনো কথা নেই। বিগত 15টা বছর ধরে সাংসদ আছেন তৃণমূলের। উত্তরপাড়ার ড্রেনেজ সিস্টেম, এখানকার রাস্তাঘাট, এখানকার হসপিটাল, এখানকার স্কুলগুলো, এখানকার সাবওয়েগুলো, এখানকার বেকার ছেলেমেয়েদের কাজের জন্য, এখানকার সংস্কৃতি রক্ষা করার জন্য কথা নেই। ফলে এইগুলো না বলে মানুষের রুটি ইস্যু কী বলবে? আমরা তো বারবার বলছি, রাজনীতি হচ্ছে পলিসি মেকিংয়ের জায়গা, রাজনীতি হচ্ছে কোর ইস্যু কী হবে। মীনাক্ষী মুখার্জি যেটা বললেন, যেটা রাজ্যের মানুষের চাহিদা, মানুষ যে চাহিদার দাবিতেই হচ্ছে লড়াই আন্দোলন করছে ধারাবাহিকভাবে, সেটা হচ্ছে বেকারের হাতে কাজ, অর্থাৎ কর্মসংস্থান। আর কর্মসংস্থান তৈরি করতে গেলে শিল্প কলকারখানা গঠন, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, বন্ধ স্কুলগুলো খোলা, নারীদের সুরক্ষা, বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ, রাজ্যের আর্থিক উন্নয়ন, এই কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে এলো। বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ যদি গঠন করতে হয়, নিশ্চিতভাবে প্রশাসনিক ব্যবস্থাকে ঠিক করতে হবে, এটা আর বলার অপেক্ষায় রাখে না। কিন্তু যে কথাগুলো শোনা গেল না অরাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীর মুখে, সেনাকর্মী, যে কথাগুলো শোনা গেল না তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের মুখে, কেন শোনা গেল না? এই কারণেই শোনা গেল না, তারা যে রাজনৈতিক দলের হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়েছেন বা যে রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, সেই রাজনৈতিক দলের রাজনৈতিক নীতি এগুলো গ্রহণ করতে পারেনি বা এই নীতিগুলো গ্রহণ করতে পারে না। রাজ্যের মানুষ যেটা চায়, রাজ্যের মানুষ যে দাবিটা করে, আর সেই কথাগুলোই উঠে এলো মীনাক্ষী মুখার্জির কথায়। রাজ্যের বেকার যুব সমাজ চান শিক্ষা শেষে কর্মসংস্থান, যে কর্মসংস্থানের মধ্য দিয়ে অর্থ উপার্জন করবে এবং তার পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করবেন। আর বেকার যুব সমাজের হাতে পয়সা আসা মানে সার্বিকভাবে রাজ্যের আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে যাওয়া। মীনাক্ষী মুখার্জি বললেন, রাজ্যের নারীদের সুরক্ষার দেওয়ার দাবিতে লড়াই চলবে। আজকে রাজ্যের নারীরা চূড়ান্তভাবে অসুরক্ষিত বোধ করছেন, সেই নারীদের সুরক্ষার দাবিতে সুরক্ষা দেওয়ার কথা বললেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরির কথা বললেন।
এইসব বিষয়গুলো তো মানুষ চায়। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের কথাগুলো বললেন, অর্থাৎ এই বিষয়গুলো মীনাক্ষী মুখার্জির মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এলো, এগুলোকে যদি বাস্তবে রূপ দেওয়া যায় তাহলেই একটি রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব। আর এই বাস্তবে রূপ দেওয়ার জন্যই নীতি গ্রহণ করে চলেছে ধারাবাহিকভাবে সিপিআইএম পার্টি। স্বাভাবিকভাবেই সিপিআইএম পার্টির প্রতি মানুষের এত আকর্ষণ, সিপিআইএম পার্টির প্রতি মানুষের এত হচ্ছে সমর্থন, যেটা দেখা গেল গতকাল মীনাক্ষী মুখার্জি যে নমিনেশন বা মনোনয়নপত্র দাখিল করলেন, সেখানে লাখ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেল। আর এর মধ্য থেকে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল বলা চলে, যে মীনাক্ষী মুখার্জির জয় অবধারিত, জয়ের হাতছানি মীনাক্ষী মুখার্জির সামনে জয়ের হাতছানি রয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ বামপন্থের উপরে আস্থা রাখছে, ধীরে 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 এটা প্রকট হচ্ছে, এটা বুঝতে পারছে তৃণমূল এবং বিজেপি। আর যদি এভাবে এই জয়ের ধারাটাকে অব্যাহত রাখে, মানুষের এই সমর্থনটাকে যদি অব্যাহত রেখে নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে জয়লাভ করতে পারে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে এক হচ্ছে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে সিপিআইএম পার্টি। এবার কিন্তু তারা শূন্যের তকমা কাটানোর জন্য নয়, এবার তারা এক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে সরকার গঠনের ক্ষেত্রে। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনাদের মনে হয় এই বিষয়গুলো রাজ্যের বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে একটু শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।